নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহশিক্ষিকা রসায়ন, বেথুন কলেজিয়েট স্কুল। আজ আমাদের পাঠ্য বিষয় হলো ক্লাস 12 এর সেকেন্ড চ্যাপ্টার পি ব্লক এলিমেন্ট। আজ আমরা তার দ্বিতীয় পর্বে এসে উপস্থিত। ক্লাস 12, চলো তাহলে শুরু করি। দেখো, পি ব্লক এলিমেন্টের প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে পি ব্লকে কোন কোন এলিমেন্ট রয়েছে এবং তাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম। আজকের আমাদের যে ক্লাস, সেই ক্লাসে আমরা পড়ব যে ফসফরাস, নাইট্রোজেন ইত্যাদি এরা যখন যৌগ তৈরি করে তখন সেই যৌগগুলো কি কি হয়, যৌগগুলোর রাসায়নিক ভৌত ধর্ম এবং তাদের ব্যবহার। আমরা শুরু করব নাইট্রোজেনের কম্পাউন্ডগুলো দিয়ে। একদম প্রথম শুরু করব নাইট্রোজেনকে দিয়েই। নাইট্রোজেনের আরেক নাম হচ্ছে ডাই নাইট্রোজেন। এটি একটি দ্বিপরমাণুক গ্যাস। নাইট্রোজেনের দুটো এলিমেন্ট, নাইট্রোজেন এবং নাইট্রোজেন, তারা ত্রিবন্ধনীর মাধ্যমে, তিনটে সমযোজী বন্ধনীর মাধ্যমে অবস্থান করে। তোমরা জানো, যুক্ত হয়ে এভাবে তারা থাকে। নাইট্রোজেনকে তৈরি করব কিভাবে? নাইট্রোজেনকে তৈরি করার প্রথম যে ইকুয়েশনটা আমরা পড়বো সেটা আমাদের পরিচিত একটা ইকুয়েশন। কি? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট, এদের দুজনকে যদি আমরা উত্তাপ দিই তাহলে তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম নাইট্রাইটকে আবার বিয়োজিত হয়ে তাপে বিয়োজিত হয়ে এটি নাইট্রোজেন তৈরি করবে। তাহলে তোমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি আমরা গরম করতাম, উত্তাপ দিতাম, তাহলেই তো নাইট্রোজেন পাওয়া যেত। তাহলে আমরা দুটো স্টেপে কেন এই কাজটা করলাম? তার কারণ হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি গরম করতাম তাহলে এত তাপ উৎপন্ন হতো, এত বেশি পরিমাণ নাইট্রোজেন উৎপন্ন হতো যে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারতাম না এবং বিস্ফোরণ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকতো। সেই কারণে কি করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের যে মিশ্রণ, সেটিকে যখন বাইরে থেকে আমরা তাপ দিই, সেখান থেকে সেই তাপের ফলে যে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হয়, তাকে না দ্বিতীয়বার আর বাইরে থেকে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। ওই পাত্রে, বিক্রিয়া পাত্রেই যে তাপ উৎপন্ন হয়, সেই তাপেই বিয়োজিত হয়ে যায়। ঠিক আছে, এটা হলো তার ল্যাবরেটরি প্রিপারেশন। এটা ছাড়াও অ্যামোনিয়াম ডাইক্রোমেট, যার সংকেত হচ্ছে NH4 Cr2O7, যেমন আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত জানি K2Cr2O7, তেমনি অ্যামোনিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে NH4 Cr2O7। একে যদি উত্তাপ দিই তাহলেও আমরা নাইট্রোজেন পাই। বিভিন্ন ধরনের অ্যাজাইড, যেমন সোডিয়াম অ্যাজাইড, বেরিয়াম অ্যাজাইড ইত্যাদি, এই অ্যাজাইড পদার্থগুলোকে যদি উত্তাপ দিই, অ্যাজাইড যৌগগুলোকে যদি উত্তাপ দিই, তাহলেও আমার সোডিয়াম এবং তার সেখান থেকে নাইট্রোজেনকে পাই। যেহেতু এটা সোডিয়াম অ্যাজাইডকে উত্তাপ দিয়েছি, সেই কারণে সোডিয়াম এবং নাইট্রোজেন পেয়েছি। এরপর দেখো অ্যামোনিয়া। অ্যামোনিয়া যদি জারিত করা হয়, অ্যামোনিয়াকে যদি জারিত করা হয়, তাহলেও নাইট্রোজেন গ্যাস পেয়ে থাকি। কি দিয়ে জারিত করব? এখানে কিউপ্রিক অক্সাইড CuO দিয়ে জারিত করা হয়েছে, তৈরি হয়েছে নাইট্রোজেন গ্যাস। তো এই বিভিন্ন ভাবে আমরা নাইট্রোজেনকে তৈরি করতে পারি। নাইট্রোজেনকে, এগুলো তো আমাদের ল্যাবরেটরি প্রিপারেশন হলো। যদি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের কথা ভাবি, তাহলে নাইট্রোজেনকে দেখো, সবচেয়ে বেশি নাইট্রোজেন আমরা পাই বায়ুমণ্ডল থেকে। দেখো, বাতাসের মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে, এটা আমরা জানি। তা সেই বাতাসকে যদি আমরা পাতন করি, যদি আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি, তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে করে আমরা নাইট্রোজেনকে তরল রূপে পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা আসবো নাইট্রোজেনের ভৌত ধর্ম। দেখো, আমাদের চারপাশে এত নাইট্রোজেন রয়েছে, কিন্তু আমরা তো তাকে দেখতে পাই না, সুতরাং এটি বর্ণহীন। এটার কোনো গন্ধও নেই এবং এটার কোনো স্বাদও নেই। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই কম। এটি বিষাক্ত নয়, কিন্তু শ্বাসকার্যেও সাহায্য করে না। আর যে পয়েন্টটা মনে রাখবো, নাইট্রোজেন আসলে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কোথাও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এই যে এমও ডায়াগ্রামটা রয়েছে, সেই এমও ডায়াগ্রাম থেকে যদি তোমরা দেখো, তাহলে দেখো 2s এর দুটো ইলেকট্রন এবং 2p তে তিনটে তিনটে করে ইলেকট্রন। এরা আসলে কি তৈরি করেছে? ডায়াম্যাগনেটিজম তৈরি করেছে। কোথাও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সুতরাং এরা প্যারাম্যাগনেটিজম শো করে না। আসবো রাসায়নিক ধর্মে। রাসায়নিক ধর্মে নাইট্রোজেন
খুব যে বিক্রিয়া করতে পছন্দ করে তেমনটা না, সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন তো বিক্রিয়া করেই না। এর কারণ হিসাবে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের মধ্যে যে ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন রয়েছে, সেই ত্রিবন্ধনকে ভেঙে তাকে বিক্রিয়ায় পার্টিসিপেট করানোর জন্য আমাদের উচ্চ তাপ এবং উচ্চ চাপ লাগে। যত উষ্ণতা বৃদ্ধি করি আমরা, নাইট্রোজেন তত বিক্রিয়ায় আগ্রহী হয়। এটি ধাতু অধাতু সবার সাথেই বিক্রিয়া করে। ধাতুর সাথে যদি বিক্রিয়া করে তাহলে নাইট্রাইড যৌগ তৈরি করে। যেমন ম্যাগনেসিয়ামের সাথে যদি বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ক্যালসিয়ামের সাথে যদি বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম নাইট্রাইড, যদি অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যালুমিনিয়াম নাইট্রাইড। এর সংকেত কি? ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত হচ্ছে Mg3N2, ক্যালসিয়াম নাইট্রাইডের সংকেত হচ্ছে Ca3N2, অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সংকেত হচ্ছে AlN। এই যে নাইট্রাইড গুলো, এগুলো ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এগুলোর যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা অ্যামোনিয়া পাই। এবার আসবো আমরা অধাতুর সাথে বিক্রিয়া। অধাতুর সাথে বিক্রিয়ায় প্রথম বিক্রিয়াটাই আমরা দেখব অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে যদি নাইট্রোজেন বিক্রিয়া করে, সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না, বজ্রপাতের সময় বা হাই টেম্পারেচারে এরা যখন বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অক্সাইড NO। নাইট্রোজেন সাইকেলের কথা যদি ভাবি, তাহলে বজ্রপাতের সময় নাইট্রোজেন এবং অক্সিজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড দ্বিতীয়বার আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সাথে মিশে, অর্থাৎ বৃষ্টির জলের সাথে মিশে তৈরি করে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। ভূপৃষ্ঠে এসে বিভিন্ন খনিজ লবণের সাথে যুক্ত হয়ে এটা তৈরি করে নাইট্রেট লবণ, যেমন সোডিয়াম নাইট্রেট, যেমন পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। এবার চলে আসি, হাইড্রোজেন এবং নাইট্রোজেন যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে? হাইড্রোজেন এবং নাইট্রোজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে উচ্চ তাপ এবং উচ্চ চাপে এবং তৈরি করে অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। আচ্ছা, এরপরে দেখো, যদি বোরনের সাথে, বোরন একটি অধাতু, বোরনের সাথে নাইট্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে বোরন নাইট্রাইড তৈরি করে। তাকিয়ে দেখো, এটা হচ্ছে বোরন নাইট্রাইডের চেহারা। এটাকে আমরা অজৈব গ্রাফাইট নামেও পরিচিত। গ্রাফাইটের মতন একে দেখতে হয় বলে এর নাম হলো অজৈব গ্রাফাইট। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কোকের উপস্থিতিতে নাইট্রোজেন তৈরি করে অ্যালুমিনিয়াম নাইট্রাইড। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে, বিক্রিয়া স্বাভাবিক উষ্ণতায় করে না, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি বিক্রিয়া করে এবং তৈরি করে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2। এই CaCN2 এবং কার্বনের একটা ধূসর মিশ্রণ তৈরি হয় যার নাম হলো নাইট্রোলিম। এই নাইট্রোলিম খুব ভালো সার হিসাবে কাজ করে। কেন বলতো? নাইট্রোলিমকে যখন আমরা জল দিয়ে বিশ্লেষণ করি তখন এটি তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার উপস্থিতি সার তৈরি করতে সাহায্য করে। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা যাই নাইট্রোজেনের গঠন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা জানি যে 7। প্রথম অরবিটালে 2টো ইলেকট্রন এবং দ্বিতীয় অরবিটালে 5টি ইলেকট্রন এখানে থাকে। এই 5টি ইলেকট্রনের মধ্যে 3টি করে ইলেকট্রন নিজেদের মধ্যে সমযোজী ত্রিবন্ধন তৈরি করে এবং বাকি থাকে 2টো ইলেকট্রন। এই যে সমযোজী যে বন্ধন তৈরি করে, অর্থাৎ সমযোজী ত্রিবন্ধন তৈরি করার কারণে নাইট্রোজেন খুব ইনার্ট অবস্থায় থাকে সাধারণ উষ্ণতায়। কেন কি? এই 3টে যে সমযোজী বন্ধন থাকার কারণে বন্ধন বিয়োজন শক্তি এদের খুব হাই, খুব বেশি, উচ্চ বন্ধন বিয়োজন শক্তি। এই বন্ধন বিয়োজন শক্তিকে আগে তো দিতে হবে, তার বাইরে থেকে প্রোভাইড করতে হবে, তারপরে গিয়ে নাইট্রোজেন বিভাজিত হবে। সেই কারণে নাইট্রোজেন সবসময় উচ্চ তাপ এবং উচ্চ উষ্ণতায় এবং উচ্চ চাপে বিক্রিয়া করে। নাইট্রোজেনের যদি ব্যবহার জানতে চাই, দেখো নাইট্রোজেন যেহেতু এরকম একটি নিষ্ক্রিয় থাকে স্বাভাবিক অবস্থায়, সেজন্য নিষ্ক্রিয় পরিবেশ আমাদের যেখানে যেখানে দরকার হয় সেখানে নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। কেমন? যেমন ধরো বাল্বের ফিলামেন্টের মধ্যে যেখানে টাংস্টেন ধাতুকে আমরা ব্যবহার করি, সেখানে আমরা বাতাস হিসাবে নাইট্রোজেন গ্যাসকে রাখতে পারি। আবার গ্যাসীয় থার্মোমিটার যখন প্রস্তুত করা হয় তখনও নাইট্রোজেনকে ব্যবহার করা হয়। কেমন? এরপর আসবো নাইট্রোজেনের একটি অন্য
যৌগ, তার নাম হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে আমরা ল্যাবরেটরিতে কি করে তৈরি করি? অ্যামোনিয়াম ক্লোরাইড এই লবণের সাথে যদি ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করা হয় বাইরে থেকে তাপ দিয়ে, দেখা যায় অ্যামোনিয়া তৈরি হলো। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড ছাড়াও যদি শুধু অ্যামোনিয়াম লবণও যদি আমরা মেশাই, যেমন ধরো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি যদি নিই, সেই লবণগুলোকে যদি সরাসরিও উত্তাপ দিই, অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য, অ্যামোনিয়া শুষ্কীকরণে আমরা কি ব্যবহার করি? ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন। এরপরে দেখো ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2, সেটাকে যদি জল দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তাহলেও আমরা কি পাই? অ্যামোনিয়া পাই। আবার ইউরিয়াকে যদি ক্ষার দ্বারা ট্রিটমেন্ট করি, NaOH দিয়ে যদি উত্তাপ দেওয়া হয়, তাহলেও আমরা অ্যামোনিয়া পাই। তাহলে এই বিভিন্নভাবে আমরা ল্যাবরেটরিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি। এবার অ্যামোনিয়ার যদি শিল্প প্রস্তুতি বলা হয়, তাহলে আমরা একদম মনে রাখবো হেবার পদ্ধতির কথা। হেবার পদ্ধতিতে বাতাস থেকে হাইড্রোজেন এবং নাইট্রোজেন নিয়ে 1:3 রেশিওতে তাদেরকে বিক্রিয়া করানো হয়। বিক্রিয়াকরণের জন্য যে তাপমাত্রাটা লাগে সেটা হলো 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস। যে চাপটা লাগে সেটা হলো 200 ATM। এখানে আয়রন ক্যাটালিস্ট এবং মলিবডেনাম উদ্দীপক রূপে কাজ করে। আমরা পাবো কি? এত কিছু করে আমরা অ্যামোনিয়া গ্যাসকে উৎপন্ন করি। যেহেতু অ্যামোনিয়া একটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, সেজন্য অ্যামোনিয়া আমাদের মতন দেশে যেহেতু সার তৈরি করে, আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ এবং অ্যামোনিয়া হলো ভালো সার তৈরি করতে পারে, অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া পাই, অ্যামোনিয়াম সালফেট পাই, সেজন্য অ্যামোনিয়া আমাদের খুব ইম্পর্টেন্ট একটা যৌগ। চলে আসবো অ্যামোনিয়ার গঠনে। অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের একটি হাইড্রাইড। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, তাহলে দেখবো 2s এ দুটো ইলেকট্রন আছে, আর 2px, 2py এবং 2pz এ একটি করে ইলেকট্রন উপস্থিত। যখন অ্যামোনিয়া তৈরি করবে তখন sp3 হাইব্রিডাইজেশন হবে এবং 2px, 2py এবং 2pz এ একটি করে হাইড্রোজেনের ইলেকট্রন আসবে, বন্ধন তৈরি করবে। তাহলে NH3 যখন তৈরি হচ্ছে তখন sp3 হাইব্রিডাইজেশনের জন্য অ্যামোনিয়ার গঠন হওয়ার কথা ছিল সমচতুস্তলক, কিন্তু এই 2s অরবিটালে একটি ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন থাকার কারণে এর আকার হয় কেমন? পিরামিডের মতন। অ্যামোনিয়ার আকৃতি হচ্ছে পিরামিডাল, যার মাথায় রয়েছে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। ঠিক আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রনের উপস্থিতির কারণে অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম প্রকাশ পায়। অ্যামোনিয়ার বিভিন্ন ভৌত ধর্মগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, অ্যামোনিয়া বর্ণহীন, ক্ষারীয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। বাথরুমের পাশ দিয়ে যখন আমরা যাই তখন এই অ্যামোনিয়ার গন্ধ আমরা অনেকেই পেয়েছি। এটা জলে প্রচুর পরিমাণে দ্রবীভূত হয়। চাপ প্রয়োগ যদি করি, চাপ প্রয়োগ করে যদি টেম্পারেচার কমিয়ে দিই, ঠান্ডা করে দিই, তাহলে অ্যামোনিয়া খুব সহজেই গ্যাস থেকে তরলে পরিণত হবে। তরল অ্যামোনিয়ার যে বাষ্পীভবনের লিনতাপ অনেক বেশি বলে এটি হিমায়ক রূপে বা শীতলীকারক রূপে ব্যবহার করা যায়। তরল অ্যামোনিয়া একটি অজলীয় দ্রাবক, সেজন্য ক্ষার ধাতুগুলো এতে দ্রবীভূত হতে পারে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবো, ক্ষার ধাতুগুলো দ্রবীভূত হলেও হাইড্রোজেন কিন্তু এখান থেকে নির্গত হয় না। তরল অবস্থায় অ্যামোনিয়ার কি হয়? সেলফ আয়নাইজেশন ঘটে এবং সেলফ আয়নাইজেশনের ফলে এটি NH4+ এবং NH2- আয়নে ভেঙে যায়। রাসায়নিক ধর্মে আসবো এবার। আগেই বলেছি যে অ্যামোনিয়ার মাথার উপরে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, ফলত এটি ক্ষারীয় ধর্ম দেখায়। অ্যামোনিয়ার যেহেতু ক্ষারীয় ধর্ম রয়েছে, তাহলে এটি যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, কি তৈরি করবে? একটি লবণ তৈরি করবে। মাথায় রেখো, অ্যামোনিয়া এবং HCl গ্যাস দুটোই বর্ণহীন, দুটোই গ্যাসীয় অবস্থায় নিজেদের মধ্যে বিক্রিয়া করে সাদা রঙের কঠিন পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। দুটো গ্যাসীয় মিশ্রণ একসাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে।
আচ্ছা, এরপরে আসবো অ্যামোনিয়া জলে বিপুলভাবে দ্রবীভূত হয় এবং তৈরি করে কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। সেই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে। জলের মধ্যে যত H+ আয়নগুলো রয়েছে তাদেরকে গ্রহণ করে নেয়, অর্থাৎ অ্যামোনিয়া H+ আয়নকে গ্রহণ করে NH4+ তৈরি করে, অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। তাহলে জলের মধ্যে কোন আয়নের আধিক্য দেখা যাবে? H+ গুলো তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে OH- আয়ন। OH- আয়নের উপস্থিতির জন্যই অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ সেটি ক্ষারধর্মী। তবে মাথায় রাখবো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটি মৃদু ক্ষার। অ্যামোনিয়ার জটিল যৌগ গঠন করার একটা প্রবণতা দেখা যায়, যেমন AgCl বা কপার সালফেটের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাই তাহলে প্রথম ক্ষেত্রে ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড এই জটিল যৌগটি তৈরি হবে। কপার সালফেটের সাথেও অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে নীল বর্ণের একটি সলিউশন বানায়, একটি জটিল যৌগ সেই সলিউশনে উপস্থিত থাকে। তার নাম কি? তার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। এটি একটি নীল বর্ণের দ্রবণ। এই কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের যে বিক্রিয়া, এটা তোমরা ক্লাসে করবে, হ্যাঁ, তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেখানে করবে এবং সেটি দেখো, তোমাদের ভালো লাগবে। পরবর্তী অংশে আসি হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেনের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে। অতিরিক্ত অ্যামোনিয়া যেমন ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, তেমন অতিরিক্ত ক্লোরিনও অ্যামোনিয়ার সাথে যুক্ত হতে পারে। সেই জন্য এটা একটু মন দিয়ে দেখো। অতিরিক্ত অ্যামোনিয়া ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গঠন করে নাইট্রোজেন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। কিন্তু অতিরিক্ত ক্লোরিন যদি উপস্থিত থাকে তাহলে সেটি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তৈরি করে NCl3, অর্থাৎ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর ব্রোমিনের ক্ষেত্রে যদি হয়, অতিরিক্ত ব্রোমিনের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রোজেন ট্রাইব্রোমাইড। তাহলে তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে অতিরিক্ত আয়োডিনের সাথেও যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে নাইট্রোজেন ট্রাই আয়োডাইড তৈরি করবে। কিন্তু আসলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে Ni3NH3। এর নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাই আয়োডাইড অ্যামোনিয়েট। এটি একটি দুঃস্থিত পদার্থ। দুঃস্থিত পদার্থ মানে যেটি স্থিতিশীল নয়, স্বাভাবিক উষ্ণতাতে এটি বিয়োজিত হয়ে যায়। যাই হোক, তাহলে তোমরা জানলে যে হ্যালোজেনের সাথে অ্যামোনিয়া কিভাবে রিঅ্যাকশন করে। কার্বন ডাই অক্সাইডের সাথেও অ্যামোনিয়া বিক্রিয়া করে যেটি তৈরি করে সেটা হলো ইউরিয়া। ইউরিয়ার সংকেত হলো CONH2 অথবা NH2CONH2। কেমন? প্রথম স্টেপে তৈরি করে অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে বা অ্যামোনিয়ার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যদি আমরা চালনা করি তাহলে তৈরি হয় অ্যামোনিয়াম কার্বামেট এবং সেটি আবার ভেঙে গিয়ে তৈরি করে ইউরিয়া। যদি অ্যামোনিয়ার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং জল একসাথে কার্বন ডাই অক্সাইড চালনা করা হয় তাহলে তৈরি হয় অ্যামোনিয়াম কার্বনেট। ধাতুর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে এখানে যে দুটো ধাতুর নাম লেখা আছে দেখো, একটি সোডিয়াম এবং একটি পটাশিয়াম। সোডিয়ামের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি করে সোডামাইড, যার সংকেত হচ্ছে NaNH2। NaNH2 একটি সাদা রঙের নরম কঠিন পদার্থ এবং তার সাথে হাইড্রোজেন উৎপন্ন হয়। নেসলার বিকারকের সাথে বিক্রিয়া, এটি অ্যামোনিয়ার শনাক্তকরণের পরীক্ষা। এটাও তোমরা ল্যাবরেটরিতে করবে। ক্ষারীয় নেসলার বিকারকের সাথে, এটা নেসলার বিকারকের সংকেত। কি সংকেত? K2HgI4। K2HgI4 এটি একটি বর্ণহীন দ্রবণ। ক্ষারীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা এই নেসলার বিকারক যোগ করি তাহলে এই পাশে যে দেখছো বাদামি রঙের একটা অধক্ষেপ পড়েছে, এই ধরনের বাদামি রঙের অধক্ষেপ তৈরি হয়। এটি একটি জটিল যৌগ। কেমন? তার নাম কি? NH2HgO HgI। NH2HgO HgI, এটার নাম হচ্ছে মিলন স্পেস।
আচ্ছা, এবার তার সাথে এইটাকে দেখে, এই রংটাকে দেখে আমরা কি বুঝি, বাতাসের মধ্যে সামান্য পরিমাণ অ্যামোনিয়াও যদি উপস্থিত থাকে বা কোনো যৌগের মধ্যে যদি অ্যামোনিয়া উপস্থিত থাকে, অ্যামোনিয়াম লবণ বা অ্যামোনিয়াম লবণ যদি থাকে বা অ্যামোনিয়াম আয়ন যদি উপস্থিত থাকে, তাহলে তাকে আমরা সহজেই চিনে নিতে পারি। ধাতব হাইড্রক্সাইডের অধঃক্ষেপণ। অ্যামোনিয়ার সবচেয়ে বেশি ব্যবহার ল্যাবরেটরিতে হয় ধাতুগুলোকে শনাক্তকরণ করার জন্য। কিভাবে সেটা দেখো, ফেরিক ক্লোরাইড, তোমাকে একটা জলীয় দ্রবণ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এর মধ্যে কোন ধাতুটি উপস্থিত আছে বা কোন বেসিক র্যাডিক্যাল উপস্থিত আছে, এটা তোমাদেরকে হাতে কলমে স্কুলে করতে হবে। যেমন ধরো ফেরিক ক্লোরাইডের সলিউশন বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সলিউশন বা জিঙ্ক সালফেটের সলিউশন, এগুলো যদি দেওয়া থাকে, এগুলো দেখে তো আমরা চিনতে পারবো না যে এটার মধ্যে কোন ধাতু উপস্থিত আছে বা কোন বেসিক র্যাডিক্যাল উপস্থিত আছে। আমি যদি প্রত্যেকটির মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাই, তাহলে দেখবো ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে এই যে ফেরিক হাইড্রক্সাইড উৎপন্ন হয়েছে, এই ফেরিক হাইড্রক্সাইডের বর্ণ হচ্ছে বাদামি। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাই, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা অধঃক্ষেপ পড়ে। একইভাবে জিঙ্ক সালফেটের মধ্যেও যদি আমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাই, তাহলে জিঙ্ক হাইড্রক্সাইডের সাদা অধঃক্ষেপ পড়বে। ক্রোমিক ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশাই, তাহলে CrOH3 ক্রোমিক হাইড্রক্সাইডের অধঃক্ষেপ পড়বে, যার রং হচ্ছে সবুজ। তাহলে এই বিভিন্ন রং দিয়ে আমরা ধাতুগুলোকে বা বেসিক র্যাডিক্যাল গুলোকে চিনে নিতে পারি। এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের একটি অন্যতম ব্যবহার ল্যাবরেটরির মধ্যে। কেমন? এছাড়াও অ্যামোনিয়াকে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? অ্যামোনিয়াকে আমরা সার তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। তোমাদের প্রথমেই বলেছিলাম যে ইউরিয়া তৈরি করার জন্য, অ্যামোনিয়াম সালফেট তৈরি করার জন্য অ্যামোনিয়া ব্যবহার করে থাকি। HNO3, Na2CO3 এই ধরনের যৌগগুলো প্রস্তুত করতে আমরা অ্যামোনিয়ার ব্যবহার করে থাকি। হিমায়ক রূপে, তরল অ্যামোনিয়াকে আমরা হিমায়ক রূপে ব্যবহার করে থাকি। এছাড়া দ্রাবক রূপে তো অ্যামোনিয়ার ব্যাপক প্রয়োজন এবং ব্যবহার রয়েছে। এরপর আমরা আসব নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। নাইট্রিক অ্যাসিড তোমাদের ল্যাবরেটরিতে রয়েছে। আমরা নাইট্রিক অ্যাসিডের কথা আগেও পড়েছি। সোডিয়াম নাইট্রেটকে যদি আমরা গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করি, তাহলে তৈরি হবে নাইট্রিক অ্যাসিড। কেমন? নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি হলো অসওয়াল্ড পদ্ধতি। এখানে কি করা হয়, এক আয়তনের অ্যামোনিয়ার সাথে একদম শুষ্ক পরিষ্কার ধুলোকণা যাবতীয় বের করে রাখা, অর্থাৎ একদম বিশুদ্ধ অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়, নাইট্রিক অক্সাইড। এখানে অনুঘটক হিসাবে আমরা প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম গজ ব্যবহার করে থাকি। তাহলে প্রথম চেম্বারে আমাদের দেখো তৈরি হয়েছে নাইট্রিক অক্সাইড NO। এই NO আবার অক্সিজেনের সাথে, অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় বা এতে জল মেশালে তৈরি হবে নাইট্রিক অ্যাসিড। কেমন? এবার আমরা আসবো নাইট্রিক অ্যাসিডের গঠন কেমন। নাইট্রিক অ্যাসিডের সংকেত তো তোমরা জানো, HNO3। এবার নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের কথায় যদি আসি, আমরা নাইট্রোজেনের কথাই বলবো। নাইট্রোজেনের যদি সংকরায়ন দেখি আমরা, এটি কিন্তু sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজের হওয়ার জন্য এটি স্ট্রাকচার কিরকম, প্ল্যানার, তাই তো? এই যে নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, আর এখানে OH বন্ধনী। নাইট্রোজেনের তাহলে সংকরায়ন অবস্থা হলো sp2, এটা আমরা মনে রাখবো। কেমন? আচ্ছা, নাইট্রোজেনের দুটো রেজোনেন্স, নাইট্রোজেনের ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডের দুটো রেজোনেন্স স্ট্রাকচার রয়েছে। যদি নাইট্রেট লবণের কথাই ভাবি, তাহলে নাইট্রেট লবণের ক্ষেত্রে হাইড্রোজেনটা তো উপস্থিত নয়, নাইট্রোজেনের সাথে 3টি অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে। এর যদি রেজোনেটিং স্ট্রাকচার করি, আমরা দেখব যে এখানে বন্ধনের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেনের বন্ধন বন্টন একই রকম, সেই জন্য প্রতিটি বন্ধন দৈর্ঘ্য একই। এরপরে আসি নাইট্রিক অ্যাসিডের ভৌত ধর্মে। বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিডের কোনো রং হয় না,
কিন্তু এটি শ্বাসরোধী এবং এর একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে। কিন্তু নাইট্রিক অ্যাসিডকে সাধারণত আমরা একটু বাদামি বর্ণ দেখি, যখন ল্যাবরেটরিতে আমরা দেখি বা অনেকদিন ব্যবহার করার পরে আমরা দেখতে পাই যে নাইট্রিক অ্যাসিডটা আস্তে আস্তে বাদামি বর্ণ হয়ে গেছে। আসলে নাইট্রিক অ্যাসিড থেকে যে সবসময় একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস যেটা দ্রবীভূত থাকে, সেটা থাকার কারণে এর রং হয়ে যায় বাদামি। কেন? কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাসের রংটাই হলো বাদামি। এটি যদি উপস্থিত থাকে নাইট্রিক অ্যাসিডের মধ্যে, তাহলে নাইট্রিক অ্যাসিডের রং কি হয়? হলদেটে বা খয়েরি খয়েরি মতন বাদামি রঙের হয়। যদি এটি চামড়ার সংস্পর্শে হাতে যদি পড়ে, তাহলে চামড়া হলুদ রঙের হয়ে যায়। আর পরীক্ষাগারে যে নাইট্রিক অ্যাসিড আমরা পাই সেটি হচ্ছে একটি অ্যাজিওট্রপিক মিক্সচার, যার মধ্যে 68% নাইট্রিক অ্যাসিড থাকার সাথে সাথে 32 বা 32% জলও থাকে। রাসায়নিক ধর্মে আসি আমরা। প্রথমেই দেখব তাপীয় বিয়োজন। নাইট্রিক অ্যাসিডকে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে মনে রাখবে যে এটি একটু আগে তোমাদের বলেছিলাম নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। নাইট্রোজেন ডাই অক্সাইডের রং কি? বাদামি। সূর্যালোকে, এমনকি পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবরেটরিতে যে তাপমাত্রাটা থাকে, তাতেও কিন্তু এই নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে যেতে পারে, এবং বিয়োজিত হয়ে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে, এর উপস্থিতির কারণে নাইট্রিক অ্যাসিডের রং কি হয়? হলুদ বা বাদামি রঙের হয়। ঠিক আছে? কিন্তু সাধারণ তাপমাত্রায় বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড যদি বিয়োজিত হয়, তাহলে এটি কি তৈরি করবে? এটি তৈরি করবে N2O4। প্রথমে N2O5 তৈরি করে। N2O5 স্থিতিশীল N2O5 দেখা যায় পরবর্তীকালে N2O4 এ বিয়োজিত হয়েছে এবং অক্সিজেন পাওয়া যাচ্ছে। চলে আসবো আমরা এর অ্যাসিড ধর্মে। যেহেতু এটি অ্যাসিড, তাহলে এটি ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে, যেমন ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে কি তৈরি করবে? লবণ এবং জল তৈরি করবে। কোন লবণ তৈরি করবে? ক্যালসিয়াম নাইট্রেট লবণ এবং জল। কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে যদি HNO3 বিক্রিয়া করে, তাহলে কি তৈরি করবে? এখানে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করেছে, তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে এবং জল তৈরি হয়েছে। আমরা মনে রাখবো যে বিসমাথ অক্সিনাইট্রেট BiONO3 ছাড়া যাবতীয় নাইট্রেট লবণ যারা রয়েছে তারা জলে দ্রবীভূত হয়। এবার আসবো আমরা অধাতুর জারণ। অধাতু মানে কারা? কার্বন হতে পারে, সালফার হতে পারে, আয়োডিন হতে পারে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি। এদের ক্ষেত্রে এদের সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাই, তাহলে মনে রাখবে সব ক্ষেত্রেই নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ অধাতুকে, নাইট্রিক অ্যাসিড তো খুব ভালো জারক পদার্থ, জারিত করে কি তৈরি করবে? জারিত করে নিজে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হবে। তাহলে অধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়। এবং যদি কার্বনের সাথে বিক্রিয়া করে, তাহলে কার্বন ডাই অক্সাইড জল বা কার্বনিক অ্যাসিডও উৎপন্ন হতে পারে বলতে পারো। সালফারের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ফসফরাসের সাথে বিক্রিয়া করলে H3PO4 বা ফসফরিক অ্যাসিড তৈরি করে। এরপরে আমরা আসবো ধাতুর জারণে। ধাতুর জারণ আমরা দুভাবে পড়বো। একটা হচ্ছে যে ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে রয়েছে, আর আরেক ধরনের ধাতু যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে রয়েছে। কিন্তু দুটো পড়ার সময় আমি মাথায় রাখবো একটাই থিওরি, যে যদি আমরা নাইট্রিক অ্যাসিডকে বিভিন্নভাবে উত্তপ্ত করতে পারি, বিভিন্ন স্টেটে। একটা হচ্ছে খুব গাঢ় এবং উষ্ণ নাইট্রিক অ্যাসিড। খুব গাঢ় এবং উষ্ণ অবস্থায় নাইট্রিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, তাহলে সবসময় আমরা নাইট্রোজেন ডাই অক্সাইড পাবো। যদি মধ্যম গাঢ় অর্থাৎ নাতি গাঢ়, নাতি উষ্ণ এরকম যদি আমরা রাখি, HNO3 এর কনসেন্ট্রেশন যদি মিডিয়াম করে দিই, তাহলে মনে রাখবে সবসময় নাইট্রিক অক্সাইড বা NO তৈরি হয়। আরো যদি শীতল অবস্থায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়, তাহলে N2O বা নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। তাহলে কি বললাম যেটা, যে যদি খুব উষ্ণ এবং গাঢ় অবস্থায় বিক্রিয়া করানো হয় কোনো ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডকে,
তাহলে উষ্ণ এবং গাঢ় অবস্থায় থাকলে এরা তৈরি করবে নাইট্রোজেন ডাই অক্সাইড। যদি মধ্যম গাঢ় হয় তাহলে তৈরি করবে নাইট্রিক অক্সাইড, এবং যদি শীতল অবস্থায় বিক্রিয়া করানো হয় তাহলে কি তৈরি করবে? নাইট্রাস অক্সাইড। ঠিক আছে? আচ্ছা, আর যেটা মনে রাখবো, এমনি অবস্থায় ঘরের সাধারণ উষ্ণতায় তো HNO3 এর যদি বিক্রিয়া করে দুটো ধাতুর সাথে, একটা হলো ম্যাঙ্গানিজ আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এদের সাথে বিক্রিয়া করে ধাতুর সাথে বিক্রিয়া করে জেনারেলি অ্যাসিড কি তৈরি করে? লবণ এবং হাইড্রোজেন তৈরি করে। তোমরা জানো নাইট্রিক অ্যাসিডের বেলায় এই ঘটনাটা দুটো ধাতুর ক্ষেত্রে হয়। সাধারণ উষ্ণতায় এটি ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং লবণ তৈরি করে। ঠিক আছে? এরপরে আমরা দেখব যে হাইড্রোজেনের নিচে যারা রয়েছে তাদের সাথে, যেমন কপার, সিলভার, প্ল্যাটিনাম ইত্যাদির সাথে যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি হয়? এখানেও কিন্তু ওই একই থিওরিটা আমরা জানবো। যদি গাঢ় এবং উষ্ণ অবস্থায় বিক্রিয়া করে তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যদি নাতি গাঢ় এবং শীতল অবস্থায় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে NO বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। আর অতি লঘু শীতল যদি হয় নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রাস অক্সাইড বা N2O উৎপন্ন হয়। দেখো, এই যে সোনা, রূপো, প্ল্যাটিনাম যেগুলোকে আমরা বর ধাতু বলে ডাকি, এরা তো দ্রবীভূত হতে চায় না, এরা জলে তো দ্রবীভূত হয়ই না, কোনো অ্যাসিডেও এদেরকে দ্রবীভূত করা যায় না। আলাদা আলাদা করে যদি তুমি HCl, HNO3 এর মধ্যে যদি এদেরকে দ্রবীভূত করার চেষ্টা করো তাহলে হবে না, কারণ এরা এদের সাথে বিক্রিয়া করে না। সেই কারণে আমরা যদি আমাদের কখনো প্রয়োজন হয় সোনার গয়না বানাতে, সোনা দ্রবীভূত করতে, বা প্ল্যাটিনামের কোনো গয়না করতে, বা প্ল্যাটিনামকে দ্রবীভূত করার যদি প্রয়োজন হয়, তখন আমরা কি করি? তখন আমরা অ্যাকোয়া রিজিয়ার সাহায্য নিই। অ্যাকোয়া রিজিয়ার বাংলা নাম হচ্ছে অম্লরাজ। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। এই অ্যাকোয়ারিজিয়াটা কি? অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 আয়তন গাঢ় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 আয়তন গাঢ় HNO3 এর বিক্রিয়া। এই বিক্রিয়ায় তৈরি হয় নাইট্রোসিল ক্লোরাইড এবং তার সাথে জায়মান ক্লোরিন উৎপন্ন হয়। দেখতে পেয়েছো? এই জায়মান ক্লোরিনের উপস্থিতিতে HCl এর সাথে বিক্রিয়া করে সোনা দ্রবীভূত হতে পারে। যেমন দেখো, AU জায়মান ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রথম অবস্থায় তৈরি করে অরিক ক্লোরাইড। অরিক ক্লোরাইড HCl এর উপস্থিতিতে দ্রবীভূত হয়ে ক্লোরো অরিক অ্যাসিড উৎপন্ন করে। এটি দ্রাব্য। আচ্ছা, এরপরে প্ল্যাটিনামের ক্ষেত্রেও প্ল্যাটিনাম জায়মান ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্ল্যাটিনিক ক্লোরাইড তৈরি করে, যা কিনা HCl এর সাথে বিক্রিয়া করে দ্রাব্য লবণ উৎপন্ন করে এবং দ্রবীভূত হয়। তাহলে তোমরা অ্যাকোয়ারিজিয়ার কথা মনে রাখবে। অ্যাকোয়ারিজিয়া হচ্ছে HCl এবং HNO3 দুটোই গাঢ় অবস্থায় থাকবে। 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় HNO3 এর দ্রবণ। এরপর আমরা আসব জৈব যৌগের জারণ। জৈব পদার্থদেরকেও HNO3 কি করতে পারে? অক্সিডাইজ করতে পারে, অর্থাৎ জারিত করতে পারে। যেমন ধরো সুক্রোজ, সুক্রোজকে জারিত করে অক্সালিক অ্যাসিডে পরিণত করতে পারে। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH। গ্লুকোজকে জারিত করে গ্লুকারিক অ্যাসিডে পরিণত করতে পারে। আবার বেনজাইল অ্যালকোহলকে জারিত করে বেনজোইক অ্যাসিডে পরিণত করতে পারে। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই এর জারণ ধর্মের জন্য এরা জৈব যে পদার্থ তাদেরকেও জারিত করতে পারে। এবার আমরা আসবো জৈব যৌগের যখন নাইট্রেশন করা হয় তখন বেনজিন, এটা একটু নামগুলো জেনে রাখো, পরবর্তীকালে আরো ডিটেলে আমরা আলোচনা করব। বেনজিনকে গাঢ় HNO3 এর সহযোগে এবং গাঢ় H2SO4 এর উপস্থিতিতে এটি তৈরি করে নাইট্রোবেনজিন। ফেনল গাঢ় H2SO4 গাঢ় HNO3 এর উপস্থিতিতে তৈরি করে পিক্রিক অ্যাসিড, যার নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। টলুইনকেও গাঢ় H2SO4 গাঢ় HNO3 সাথে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন এই যৌগগুলো তৈরি করে। কেমন? এবার আমরা আসি যে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট মূলককে আমরা শনাক্ত করব কিভাবে। আমরা দুটো ভাবে শনাক্ত করতে পারি। দেখো, আমরা প্রথমে একটা টেস্ট টিউব নেব। সেই টেস্ট টিউবের মধ্যে আমাদেরকে
কি নিতে হবে, নাইট্রিক অ্যাসিড নিতে হবে বা নাইট্রেট যে যৌগটা আছে তার একটা জলীয় দ্রবণ বানাতে হবে। তারপর সদ্য প্রস্তুত বা ফ্রেশলি প্রিপেয়ার্ড FeSO4 তার মধ্যে ঢালতে হবে। FeSO4 হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেটের জলীয় দ্রবণ আমরা এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেব বা নাইট্রেট মূলক যে লবণটা নেওয়া হয়েছে সেই লবণের মধ্যে ঢালবো। তাহলে এটা একটা টেস্ট টিউবে রাখবো। একটা দ্বিতীয় টেস্ট টিউবে আমি গাঢ় H2SO4 নেব। এই গাঢ় H2SO4 কে প্রথমে ঠান্ডা করব জলের নিচে ধরে, তারপর ওই টেস্ট টিউবটা অর্থাৎ H2SO4 গাঢ় H2SO4 এর টেস্ট টিউবটাকে আস্তে আস্তে আমরা ঢেলে দেব ওই আগের যৌগের মধ্যে, কেমন, যেখানে নাইট্রেট মূলক বা নাইট্রিক অ্যাসিড রয়েছে। এবার যে মুহূর্তে H2SO4 আমি ঢালবো, আমি দেখতে পাবো যেহেতু H2SO4 ভারী, সেজন্য H2SO4টা নিচে নেমে গেছে আর দুটো তরলের সংযোগস্থলে একটা বাদামি রঙের বলয় তৈরি হয়েছে। বাদামি বলয়ের সংকেতটা মনে রাখবে তোমরা, FeH2O5NO পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন 2 সালফেট। কেমন, এই বাদামি বলয়টা দেখে আমরা নাইট্রেট মূলককে শনাক্ত করতে পারি বা চিহ্নিত করতে পারি। এছাড়াও কপারের সাথে কপার চূর্ণ যদি আমরা নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিই এবং তারপর যদি সেটাকে উত্তপ্ত করি, তাহলে আমরা দেখব বাদামি রঙের ফিউমস তৈরি হবে। কার? বাদামি NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইডের বাদামি ধোঁয়া আমরা দেখতে পাবো। রাসায়নিক সার প্রস্তুতিতে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। নাইট্রোগ্লিসারিন, ট্রাইনাইট্রোসেলুলোজ, ট্রাইনাইট্রোটলুইন প্রভৃতি বিস্ফোরক পদার্থ তৈরি করার জন্যও আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। গোল্ড, প্ল্যাটিনাম বিশুদ্ধিকরণ করতে এটির ব্যবহার করে থাকি। সোনার গয়না পরিষ্কার করতে আমরা ব্যবহার করি একে। নাইলন, টেরিলিন ইত্যাদি তৈরি করার জন্য আমরা নাইট্রিক অ্যাসিড উপকরণ হিসাবে ব্যবহার করে থাকি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এই নাইট্রোজেনের অক্সাইডগুলোর যে স্ট্রাকচার, এইগুলোই কেবলমাত্র তোমাদের সিলেবাসে রয়েছে, কেমন। আচ্ছা, একটা জিনিস আমি বলবো, প্রথমেই দেখো NOর যে স্ট্রাকচার রয়েছে, নাইট্রিক অক্সাইডের যে স্ট্রাকচার রয়েছে, সেই নাইট্রোজেনের মাথায় একটা ইলেকট্রন রয়েছে। আবার NO2 যে তৈরি হয়েছে নাইট্রোজেন ডাই অক্সাইড, তার মাথাতেও, সেই নাইট্রোজেনের মাথাতেও একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। তোমরা এক্ষেত্রে মনে রাখবে NO এবং NO2 দুটোই হলো প্যারাম্যাগনেটিক। বাকি যে যৌগগুলো রয়েছে তারা প্রত্যেকেই ডায়াম্যাগনেটিক। একটি করে ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য NO এবং NO2 দুটোই প্যারাম্যাগনেটিজম শো করে। এবার এই ছিল আমাদের নাইট্রোজেন এবং নাইট্রোজেনের বিভিন্ন যৌগের আলোচনা। এবার আমরা একটু প্রশ্নে চলে যাব, কেমন। দেখো কিরকম প্রশ্ন আসে। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে একটি গ্যাস নির্গত হয়, ওই একই গ্যাস উৎপন্ন হয় যদি, আচ্ছা, Mg3N2 বা ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাথে যদি জলের বিক্রিয়া ঘটানো হয়, H2O2 কে যদি NaNO2 সহযোগে উত্তপ্ত করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয়, অ্যামোনিয়াম নাইট্রাইডকে যদি উত্তপ্ত করা হয়। আচ্ছা, প্রথমেই বলি যে প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? সে যে গ্যাসটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে নাইট্রোজেন, তাই না? তাহলে এই যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে সি, অ্যামোনিয়াম নাইট্রাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখান থেকে আমরা নাইট্রোজেন গ্যাস পাই। 2 নম্বরে এসো, নাইট্রোজেন অণুতে N পরমাণুর বা নাইট্রোজেন পরমাণুর দুটির সংকরায়ন অবস্থা হলো। নাইট্রোজেন এবং নাইট্রোজেন কি অবস্থায় থাকে? পাশাপাশি থাকে, তাই না? একটা লিনিয়ার স্ট্রাকচার গঠন করে। তাহলে আমরা বলতে পারি যে সঠিক উত্তরটি হচ্ছে sp3, sp, sp2 এবং sp3d। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে sp হাইব্রিডাইজেশনে লিনিয়ার স্ট্রাকচার গঠিত হয়।
3 নম্বর হলো আইসো ইলেকট্রনীয় অণু আয়নগুলির মধ্যে সবচেয়ে কম সক্রিয়। আইসো ইলেকট্রনীয় মানে কি, যে একই সংখ্যক ইলেকট্রন যাদের মধ্যে বর্তমান। তাহলে N2, CO, Cn মাইনাস, NO মাইনাস এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রনিক। এদের মধ্যে সবার মধ্যে একই সংখ্যায় ইলেকট্রন রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কম সক্রিয় কে সেটা জানতে চেয়েছে। আমরা জানি সবচেয়ে কম সক্রিয় হচ্ছে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের সমযোজী ত্রিবন্ধন উপস্থিত। যেহেতু এই সমযোজী ত্রিবন্ধনটা রয়েছে, সেই কারণে এটি বাকিদের তুলনায় সাধারণ উষ্ণতায় নিষ্ক্রিয় ভাব দেখায়। 4 নম্বর প্রশ্ন, প্রডিউসার গ্যাস নিচের কোন দুটির মিশ্রণ? প্রডিউসার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মিক্সচার। 5 নম্বর প্রশ্নে এসো, সিলভার ক্লোরাইড অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়। দ্রবণে ক্যাটায়ন রূপে কে উপস্থিত থাকে? আমাদের আজকের ক্লাসেই তোমরা নিশ্চয়ই দেখেছিলে, আমি যখন পড়িয়েছিলাম, উপস্থিত থাকে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, সিলভার 1 ক্লোরাইড, তাই তো? তার মানে সঠিক উত্তর হচ্ছে সি। চলে এসো পরবর্তী প্রশ্নে, নিচের কোনটির ক্ষেত্রে বন্ধন কোণের মান সবচেয়ে বেশি? কে কে আছে? ASH3, NH3, H2O, PH3। জল তো প্রথমেই হবে না, একেবারেই বাদ। তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে, প্রথম কথা এদের মিলটা কোথায়? এদের মিল হচ্ছে এরা প্রত্যেকে sp3 হাইব্রিডাইজ। এবার তার মধ্যে জল মোটেই হবে না, এই কারণে কারণ জলের মধ্যে দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন, মানে দুজোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। সুতরাং সেখানকার রিপালশনটা আরো বেশি হওয়ার কারণে কোণ তো আরো কমে গেছে। বাকি যারা রয়েছে তাদের মধ্যে অ্যামোনিয়া হচ্ছে সেই যৌগ যার ক্ষেত্রে বন্ধন কোণের মান সবচেয়ে বেশি। 7 নম্বরে এসো, অ্যামোনিয়ার সাথে আয়োডিনের বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যামোনিয়ার সাথে আয়োডিনের বিক্রিয়ায় আমি বলেছিলাম যে অ্যামোনিয়াম আয়োডাইড তৈরি হয় না, তৈরি কি হয়? তৈরি হয় NH3.Ni3। কি নাম এর? সোডিয়াম, সরি, এর কি নাম? এর নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাই আয়োডাইড অ্যামোনিয়েট। নিচের কোন অক্সাইডটি বিজারক দ্রব্য হিসাবে কাজ করে না? যেটি সবচেয়ে বেশি জারক পদার্থ, দেখো এখানে বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে না, অর্থাৎ অন্যকে বিজারিত করবে না। অন্যকে বিজারিত যে করে সে কি হয়? সে জারিত হয়। তাহলে জারিত হওয়ার ক্ষমতা কার নেই? নাইট্রোজেন যেখানে সবচেয়ে বেশি অক্সিডেশন স্টেটে রয়েছে, সে নিশ্চয়ই ফার্দার আর জারিত হবে না। সুতরাং উত্তরটা হচ্ছে N2O5। গাঢ় H2SO4 এর সাথে গাঢ় HNO3 এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? কি হয়? উৎপন্ন হয় DNO2+। বর ধাতুকে দ্রবীভূত করতে অ্যাকুয়ারিজিয়া ব্যবহার করা হয়। এখানে যে গ্যাসটি নির্গত হয় সেটি কোনটি? উত্তর হচ্ছে NO। কোন যৌগে অক্সিজেন ব্রিজ মৌল রূপে থাকে? উত্তর হচ্ছে N2O5। অক্সিজেন মাঝখানে থাকে, যার একটা দিকে থাকে NO2, অপর আরেকটা দিকে থাকে NO2, মাঝখানে অক্সিজেন ব্রিজ মৌল রূপে কাজ করে। শেষ প্রশ্নটা হলো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে K2Cr2O7 যদি যোগ করি তাহলে A তৈরি হয়। A হচ্ছে একটি বর্ণহীন গ্যাস। এই বর্ণহীন গ্যাসের মধ্যে দিয়ে যদি CaC2 ক্যালসিয়াম কার্বাইড চালনা করি তাহলে তৈরি হয় B। বি এর সাথে বি কে যদি আদ্র বিশ্লেষণ করা হয় বা জল যোগ করা হয় তাহলে তৈরি হয় সি এবং ডি, যার মধ্যে ডি হচ্ছে একটি গ্যাস। ডি গ্যাসের সাথে যদি নেসলার বিকারকের বিক্রিয়া করানো হয় তাহলে একটি বাদামি অধক্ষেপ তৈরি হয়। ABCD কে শনাক্তকরণ করতে বলা হয়েছে। দেখো, নেসলার বিকারকের সাথে বাদামি অধক্ষেপ যে তৈরি করবে সেই গ্যাসটি কি হবে? অ্যামোনিয়া হবে, তাই তো? এবার অ্যামোনিয়া কিভাবে তৈরি হয়েছে? বি এর হাইড্রোলিসিস করে তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, আবার প্রথম দিকে একটু চলে যাও। প্রথম দিকে যদি যাই, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং K2Cr2O7 এরা যদি বিক্রিয়া করে কি তৈরি করবে? নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। আমরা জানি নাইট্রোজেন গ্যাস হচ্ছে একটি বর্ণহীন গ্যাস। নাইট্রোজেন গ্যাসকে যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে তৈরি হবে ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইডের সাথে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কি? ডি, নাইট্রোজেন
ক্যালসিয়াম সায়ানামাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া। তাহলে আজকের এই ক্লাসে আমরা দেখলাম যে নাইট্রোজেন এবং নাইট্রোজেনের যে বিভিন্ন যৌগগুলো, তাদের ব্যবহার, তাদের গঠন কেমন হয়, এবং তার সাথে আমরা কিছু প্রশ্ন, যেগুলো সাধারণ যে প্রশ্নগুলো এর সাথে অ্যাসোসিয়েটেড, সেগুলো নিয়েও একটু আলোচনা করে নিলাম। আজকে তাহলে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে ফসফরাস এবং ফসফরাসের যৌগ নিয়ে আমরা আবার আলোচনা করব। আজ এই অবধি। নমস্কার।